হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি গল্প। গল্পের নাম শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দেন, আর জীবনেও অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল, আর তার পেছনে জেলাকার হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভেজে আছে পরনের টি শার্ট। মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর, দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে আগে দিকশূন্য সে। জেদ চেপেছে শীতলকে শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনে সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কী লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সব কিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না, তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বৈশিষ্ট্য বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার ভুল করে যায়, তাহলে তার পানিশমেন্টের প্রয়োজন। শীতলেরও তাই হয়েছে। সময় এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এজন্য সেও আর দেরি করল না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝে দিতে জেলাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রাঙা নতুন 3 পিস, লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে, ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানায় অপার মায়া, জাগর জাগর নেত্রচড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি, কারণ গোমরা মুখে থাকে তার পছন্দ না। দুদিনের এই ছোট্ট জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার, মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে একথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেন গেটের সঙ্গে লাগিয়ে ছোট একটি ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেন গেটের ওপাশে। রাস্তার সামনে 2-1জন হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিকশা টুংটাং শব্দে এগিয়ে যাচ্ছে। গেটের আশেপাশে কাউকে না দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে বেলকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভয়ে জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিনই, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে, কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি। সহজেই চোখ ফাঁকি দেওয়া যায় না, কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্য সম্পর্কে ভালো করে বুঝতে পারে, তাহলে খবর করে দিবে। এসব ভাবনায় ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে থেকে নিজের কাজে লেগে পড়ল শীতল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করলো। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ে নজর কাড়ছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানে আসে না, আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানে ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের ওপর একের পর এক পোজে নানা রকম ভিডিও করে নিল। ভিডিওগুলো তার মন মতো হওয়ায় হাসি লেপ্টে আছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়েই চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে। যমরাজেরও ফেরার সময় হয়ে গেছে, তাই সে দ্রুত চুলের বেনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে পড়ে ক্যামেরার সামনে। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতে বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে শুদ্ধ ভাই। ওহ যা, ধরা পড়ে গেল। এখন কি বলবে? সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, হে ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস?
এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়? গরম লাগছিল। যা গরম! আলতা তো আলতা রাতেই পরেছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু এগিয়ে গিয়ে অনুষ্ঠানের জন্য আলা চেলাকাঠের স্তূপ থেকে হঠাৎ একটা চেলাকাঠ তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্কেও সংকেত পাঠালো, এর গতিবিধি সুবিধার নয়। পালা শীতল, পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দেন, মরে যাবো ওটা দিয়ে মারলে। কাল সকাল মিথ্যা বলায় রেগে কোনো উত্তর করল না শুদ্ধ, তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা 8-এর ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছেন বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। সামনের চেয়ারেই বসেছেন শারাফাত, শাওয়ান ও শাহাদাত চৌধুরী। এরপরে সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরও 3টে চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল ও শতরূপা। একটু পরেই শতরূপা চৌধুরীও এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী। উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির, পেশায় মেরিনার। বছরে একবার ছুটিতে বাড়ি আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝে আসেন ভাই ভাবি, ভাইপো ভাইজিদের মাঝে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ ও শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াবে, বাইরে থেকে থরবর করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পিছনে ছুটছে শুদ্ধ। সকলে হতবাক, বিশেষ করে তার হাতে মেহগুনি কাঠের মোটা চেলাকাঠ দেখে। বিস্ময়ে খই হারিয়ে ফেলেছেন সকলে। এটুকু মেয়েকে চেলাকাঠ দিয়ে মারতে পেরেছে? মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে যে চেলাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সিতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাধা সাধতে। চেলাকাঠ দেখে বাকি রইল না বুঝতে শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখানে যদি রাগের বশে দুঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড়গিলে শরীরে শক্ত মার হজম করতে পারবে? এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল। মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শীতল করা মাত্রই পেশি বরাবর বাড়ি বসিয়ে দিল শুদ্ধ। বাড়িটা বেশ জোরে দিয়েছে, বলার উপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় পা ধরে বসে ওমাগো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগেই সিতারা চৌধুরী দ্রুত বেগে চেলাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েটাকে চেলাকাঠ দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক, মরে যাক, এরকম বেয়াদব থাকার থেকে না থাকাই ভালো। তো কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্ররূপ ধারণ করলি কেন, হ্যাঁ? এই কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। সে এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড়মাকে জাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে। চোখ মুখ লাল করে ভয়ে সিটিয়ে আছে বড়মার পেছনে। বেগুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে, আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে তার, কিন্তু সিতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে সিদ্ধ কেঁদে কেঁদে বলল, আর করব না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি কি না করবি না সেটা পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না, বলেছিলাম চৌধুরী নিবাসে মেয়েরা এত সস্তা না। সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বলেছিলাম। শুদ্ধর ধমকে কেঁপে উঠল শীতল। বড়মাকে ধরে পরপর মাথা নাড়ালো, অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়া দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ঘা বসালো শীতলের পিঠে। তখন শারাফাত চৌধুরী আরেক ধাপ এগিয়ে গুরুগম্ভীর স্বরে বললেন, বাড়ির মেয়েরা বড় হয়েছে, এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, যখন তখন তাদের গায়ে হাত তুলবে না।
বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মার কেন, প্রয়োজনে গলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। বড় ভাইয়ের কথা শুনে শখ ও স্বর্ণ গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখ চাওয়াচাই করলো, কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। এই কথা যদি শুদ্ধ জানে, ওদেরকে মেরে শুটকি করে রোদে শুকাতে দিবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা হবে। ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী খুব বিরক্ত হলেন। তাচ্ছিলের নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা যায় না। কিছু বলা আর না বলা দুটোই সমান। মুক্ত নয়, যেন ধারানো ব্লেড। যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুত থাকে। তবুও তিনি দমে গেলেন না। ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা আছি, তুমি কেন মারবে? কারোর অপকর্ম যদি আমার সম্মানের সামান্য ছিটেফোঁটাও দাগ লাগায়, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা মা কিংবা কাজিন। তা বলে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল ছিটিয়ে গেল বড় মায়ের পেছনে। শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারল মেঝেতে। মোবাইলটা ভেঙে চূর্ণ থানতান হয়ে ছিটিয়ে গেল চারদিকে। শখের মোবাইল করুণের দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। যত কেঁদে কেঁদে ফোনটা কিনেছিল সে, অথচ এই বর্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। তখন সারাফাত চৌধুরী কিছু বলার আগে শাওফান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞেস করলো, কি করেছে শীতল? মারছিস কেন, বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতলে ফোপাতে ফোপাতে বলল, টিক টিকটক করেছি। তাকে অর্ধ কথা লুকাতে দেখে শুদ্ধ ভ্রু বাঁকিয়ে তাকাতেই পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করছি। একথা শুনে উপস্থিত সকলে বিস্মিত নজর গিয়ে পড়ল শীতলের দিকে। কি বলে এই মেয়ে, মাথা ঠিক আছে এর? তখন শুদ্ধ স্বর্ণ ও শখের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে শোধালো, তোরা জানতি না? দুবোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়ের ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। একথা তারা জানতো, শীতলের পেট যে পাতলা, যেটাই করুক সেটা তাদেরকে বলে দেয়। তাদের মুখ দেখে শুধু যা বুঝার বুঝে গেল, এরা তিনজনের এক ঘটের মাঝি। এদের খবরও তার জানা আছে। একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আরেকজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। এই দুটোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেলে শাওয়ান চৌধুরী থামালেন। তিনজনকে খুব বকলেন। মেজ বাবার বকা শুনে শখ, স্বর্ণ, শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পর এদিকের পরিস্থিতি সামলে নাস্তা পর্ব শেষ করে যে যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লে। সারাফাত ও শাওয়ান চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। তারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন, বর্তমানে আছেন চট্টগ্রামে। সারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিণী সিতারা চৌধুরী, তার 3 সন্তান, সায়ন, শুদ্ধ ও শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে, বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধর পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক, রিসার্চার। সে ঢাকায় থাকে, সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী। আওয়ান চৌধুরী এই বাড়ির মেজকর্তা, তার সহধর্মিণী সিরাত। তারা তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য। তাদের বয়স 12 বছর। ওদের দুজনের চেহারা একই রকম, চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের দুজনের চোখের সমস্যা, বিধায় চশমা পড়তে হয় দুজনকেও। রোগ শোকও একই সঙ্গে হয়। একজনের সকালে জ্বর এলে 2 ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবেই, মিস হওয়ার কোনো স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্রই সিরাত মানসিকভাবে প্রস্তুত নেয় আরেকজনের সেবা শ্রদ্ধা করার জন্য। তবে তারা স্বভাবে রয়েছে উল্টো, একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। শাহাদাত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিণী সিমিন, তাদের 2 মেয়ে, স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স 2য় বর্ষের ছাত্রী, শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরী চাকরিস্থল চট্টগ্রাম, সেখানেই থাকেন। স্ত্রীসহ 2 মেয়েকে সবার সঙ্গে চৌধুরীবাসী থাকেন। তারা এই বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছুক নন। ধরাবাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে সম্ভব নয়। একথা শুনে উনিও কিছু বলেন না, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না, বরং সারাফাত ও সাফওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য তাদেরকে একটু বেশি ভালোবাসে। সিতারা, সিরাত, সিমিন 3 যা যত্ন সহকারে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটিকে।
সব মানিয়ে নেয় নিজেদের মতো করে। তবে মজার ব্যাপার হচ্ছে এই চৌধুরী নিবাসে প্রত্যেকটা সদস্যের নামের শুরুতে দন্তস্ব বা তালবস্য, যেটা সচরাচর কোথাও দেখাশোনা বা যায় না। রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনও শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে, তাই পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খাক খাক করে হেসে বলল, আর ছেলে পেলি না, শেষে কিনা এই ডেন্ডিখোরের প্রেমে পড়লি। শীতল মুখ তুলে তাকালো। পায়ের ব্যথায় জান যায় যায় অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁত কেলিয়ে হাসছে। মির্জাফরের দল এক একটা, সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না শীতলের। খ্যাক করে বলল, কে ডেন্ডিখোর? সে মোটেও ডেন্ডিখোর না। এ কথা শুনে সায়ন হো হো করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজমায় এসে উপস্থিত হলেন। উনি সায়নের উদ্দেশ্যে বললেন, ডেন্ডি কী রে বাপ? ডেন্ডি হলো এক ধরনের আঠা। ডেনড্রাইট অ্যাডহেসিভ নামে আঠাকে ছোট করে ডেন্ডি বলে। ইলেকট্রিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ডেন্ডি। এটা এখন নেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। সায়নের কথায় সিরাতের চোখ কপালে উঠে গেল। উনি আঁতকে উঠে বললেন, হ্যাঁ রে শীতল, শেষে কিনা এক আঠাখোরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা। আঠাখোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না। মেজমায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজমা আঠা দিয়ে সব আইটেম বানাবে? আঠার পোলাও, আঠার কোরমা, আঠার রোস্ট, আঠার কালাবোনা। আমাদের শীতল ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে? একথা বলে সায়ন আবারও হাসতে লাগলো। খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুঁচকে নিলেন, আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বয়ফ্রেন্ডের ভুল ধরা। কে যে মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নিবে, নয়তো শুদ্ধ ভাই চেলাকাট ভাঙবে তার পিঠের উপর। আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই গল্প